মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদের গন্ধে ভারী। আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ এই মুহূর্তে সম্পূর্ণ সক্রিয় সামরিক সংঘাতে পরিণত হয়ে ভয়াবহ রূপ নিয়েছে। এটি শুধু তিন দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। ইরান পাল্টা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি, জাহাজ, গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক অঞ্চলে হামলা চালাচ্ছে। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আন্তর্জাতিকভাবে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে এবং শেয়ার বাজারে বড় সড় ধস নেমেছে। এখন ভারত সহ অনেক দেশ তাদের নাগরিকদের ওই অঞ্চল ছাড়ার পরামর্শ দিয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো দীর্ঘদিন ধরে চলে, তাহলে তার কারণে ভারত কিভাবে প্রভাবিত হতে পারে। ভারতের জ্বালানির বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। এখন তেলের দাম যদি আরো বাড়তে থাকে, তাহলে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম কোথায় গিয়ে ঠেকবে? সাধারণ মানুষের রান্নাঘর আর যাতায়াতের খরচ কতটা বাড়তে পারে? এদিকে ভারতের শেয়ার বাজারে যে ধস নেমেছে, তা কি সাময়িক আতঙ্ক নাকি দীর্ঘ অর্থনৈতিক চাপের ইঙ্গিত? বিদেশি বিনিয়োগকারীরা যদি ঝুঁকি এড়িয়ে পুঁজি সরিয়ে নেয়, তাহলে ভারতের আর্থিক বাজার কতটা স্থিতিশীল থাকবে? তাছাড়া মধ্যপ্রাচ্যে কর্মরত লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক ও পেশাজীবীর ভবিষ্যৎ কি হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মধ্যপ্রাচ্যের সংকটের ঢেউ কি আছড়ে পড়বে ভারতের অর্থনীতি ও নিরাপত্তার উপরেও? তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ দুজন শিক্ষাবিদ। রয়েছেন ডক্টর অভিজিৎ চন্দ এবং দেবাশিস চক্রবর্তী। নমস্কার। নমস্কার আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। অভিজিৎ দা, এই যে ভারত তার অপরিশোধিত তেলের একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, এখন এই যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে তেলের যে মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে বা সরবরাহ যদি ঠিকভাবে না হয়, তাহলে ভারতের মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি বা সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটা প্রভাব ফেলবে বলে এটা আপনি দেখছেন? নমস্কার। যুদ্ধ সবে শুরু হয়েছে, আজকে পঞ্চম দিন। যতটুকু আমরা ওপেন সোর্সে খবর পাই, ভারতবর্ষে প্রায় 1.5 মাসেরও অধিক তেলের মজুদ আছে, আর মিলিটারি ভাবে, সামরিক ভাবে প্রায় 2 মাসের অধিক। ফলে এই যুদ্ধ যদি আর 10-12 দিন চলে, 7-8 দিন চলে বা 10-12 দিন চলে, ভারতের সেইভাবে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু এর বেশি দিন চললে তখন ভারতের পক্ষে, আপনি যে প্রশ্নটা করেছেন, সেই ক্ষেত্রে একটা অসুবিধা হবে। আচ্ছা, কারণ ভারতের যে তেল, তার প্রায় 80% কাছাকাছি বাইরে থেকে আনতে হয়। এই যে তেলটা আসে, তার প্রায় 30% বা তারও কম মধ্যপ্রাচ্য থেকে আসে, মানে হরমুজ প্রণালী বেদিক থেকে আসে। ফলে 70% বা তারও অধিক তেল বাইরে থেকে আসে। ফলে এই মুহূর্তে ভারতের আগামী 1 সপ্তাহ কোনো সমস্যা নেই, ধরা যেতে পারে। তারপর হয়তো বা দেখা যেতে পারে সরকার কি স্টেপ নেয়, তার উপর ডিপেন্ড করে আমাদের। কারণ এখানে খেয়াল রাখতে হবে, ভেনেজুয়েলা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। ভেনেজুয়েলাতে যেহেতু আমেরিকা আটকে রেখেছিল, ওইখান থেকে তেল কিনতে পারতো না। ভেনেজুয়েলা পৃথিবীতে প্রথম 3টে দেশের মধ্যে ছিল রপ্তানিতে। ফলে ভেনেজুয়েলা তেল এখন ওপেন হয়ে গেছে। ফলে ভারতের কাছে অনেক অপশন আছে। ভেনেজুয়েলা আছে, গিয়ানা আছে পাশে। ফলে ভারত এখান থেকে তেল এনে সামলাতে পারবে। এই মুহূর্তে মনে হচ্ছে ভারতের এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ওকে, ভারতে চিন্তিত হওয়ার কারণ নেই, কিন্তু এই মুহূর্তে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। যেটা মানে 25শে ফেব্রুয়ারি যেই অপরিশোধিত তেলের দাম 65 থেকে 67 ডলার প্রতি ব্যারেল ছিল, তা এখন এই মুহূর্তে প্রায় 82 থেকে 84 ডলার প্রতি ব্যারেল এই মুহূর্তে বলা হচ্ছে দাম। এখন দেবাশিস বাবু, এই যে বৃদ্ধি হলো, তেলের যে মূল্য বৃদ্ধি হলো, এর ফলে এবং পাশাপাশি আমরা এই যে হরমুজ প্রণালীর ওপর যে ইরানের নিষেধাজ্ঞা, এর ফলে ভারতে শুধু তেল নয়, ভারতের যে বিভিন্ন অন্যান্য যে সামগ্রী এক্সপোর্ট ইম্পোর্টে কতটা প্রভাব পড়ে বলে আপনি দেখছেন? নমস্কার। আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন যে এই মুহূর্তে ভারতের চিন্তার কোনো কারণ নেই। দেখুন, যুদ্ধ তো কেউ চায় না। একটা যুদ্ধ হলে আমরা ইউক্রেন যুদ্ধ দিয়ে দেখেছি, কোথায় ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হয়েছে।
প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়েছে বিভিন্নভাবে। তো এটা ধরেই নেওয়া যেতে পারে যে ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটি হচ্ছে তার সুদূর প্রসারী প্রভাব একটা ভারতের উপর পড়বে। শুধুমাত্র ভারত নয়, সমগ্র বিশ্বে এটা পড়বে। সেটা আপনি আমদানি রপ্তানি বাণিজ্যের উপরেই বলুন বা দেশীয় পণ্যের উৎপাদনের নিরিখেই বলুন, সর্বক্ষেত্রে এটা একটা প্রভাব পড়াটা খুব স্বাভাবিক। দেখুন, ভারতের যেটা এই প্রভাবের বলছেন, ভারতের সবচেয়ে মাথা ব্যথার কারণ হচ্ছে কি জানেন তো, যে প্রায় 90 লক্ষর মতো ভারতীয় ইরান এবং মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোতে কাজের সূত্রে বা পড়াশোনা করার সূত্রে ওখানে আছেন। ভারত সরকার কিন্তু জানতো, এবং ভারত নয় সমগ্র বিশ্ব জানতো যে একটা যুদ্ধ ঘনিয়ে আসছে, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সতর্ক বার্তা দিয়েছিল। বেঞ্জামিন নেতানিয়াহু সেরকম ভাবেই বলেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই সূত্রে কিন্তু ভারতবর্ষের সরকার, ভারত সরকার 6টা অ্যাডভাইসারি জারি করেছিল মধ্যপ্রাচ্যের ভারতীয়দের জন্য, যে আপনারা একটা ভালো জায়গায় শিফট করুন। কিন্তু ওরা সেটা কর্ণপাত সেরকম ভাবে করেনি। ভারত সরকার থেকে কিন্তু ইনিশিয়েটিভ অনেকদিন আগে থেকে নিয়ে রেখেছিল। অ্যাটলিস্ট আমার মনে হয়, আমি যদি ভুল না করি, প্রায় মাসখানেক আগে থেকে কিন্তু বিভিন্ন সময় অ্যাডভাইসারিগুলো জারি করেছিল। এবং ভারতীয়রা যারা ওখানে ছিলেন, কাজের সূত্রেই বলুন বা পড়াশোনার সূত্রেই বলুন, যারা ওখানে আছেন, ওরা এই সতর্ক বাণীটাকে কিন্তু সেরকম ভাবে সিরিয়াসলি কিন্তু ওরা গ্রহণ করেননি। তার জন্য এখন এদেরকে এভাকুয়েট করাটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা। এবং ওদেরকে এভাকুয়েট করা, ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখেছিলাম যে কিভাবে এভাকুয়েট করেছে। ভারত সরকারের সেই সামর্থ্য আছে, শুধু ভারতীয়দের নয়, আরো যারা বিভিন্ন ক্ষেত্রে আটকে পড়েছে ওদেরকে বিভিন্ন অন্যান্য দেশের লোকদেরও কিন্তু ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি যে ওদেরকে এভাকুয়েট করে নিয়ে এসছে। এটা কিন্তু একটা বিশাল সমস্যা যে ওদেরকে এভাকুয়েট করে। ব্যাকডোর চ্যানেলে অবশ্য কথা হচ্ছে, তো এটাও কিন্তু এটা যে এদেরকে আনবে, ওদেরকে তো আর জাহাজে করে আনবে না, ওদেরকে বিমানে করে আনবে, এটাও একটা অর্থনীতির উপর প্রভাব পড়ে। 90 লক্ষ ভারতীয়কে যদি শিফট করতে হয়, সেটা একটা প্রভাব থাকবে। 2 নম্বর হচ্ছে যে আপনার তেলের ক্ষেত্রে বলছেন, তেলের ক্ষেত্রে তো অবশ্যই ব্যারেল প্রতি আপনার ফেব্রুয়ারির 25-এর পরে ব্যারেল প্রতি প্রায় $10 থেকে $14 মতো বেড়ে গেছে। তো সেটা আন্তর্জাতিক, আমেরিকাতে অলরেডি তেলের দাম বেড়েছে, সব জায়গাতেই এটা হতে হবে, কারণ ক্রুডের দাম যদি বেড়ে যায় তাহলে তো পরিশোধিত তেলের দাম অবশ্যই বাড়বে। না, এখন সমস্যাটা হচ্ছে যে অনেকেই যেটা জানতে চাইছেন যে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে, ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং সুরি বলেছেন যে 74 দিনে ভারতের এই মুহূর্তে স্টকে আছে, সেখানে চিন্তার কোনো বিষয় নেই। এই মুহূর্তে তেলের কোনো সংকট হচ্ছে না ভারতবর্ষে, সেটা নিয়ে কেউ চিন্তা করছে না। পেট্রোল বা ডিজেল বলুন বা গ্যাস বলুন, যেখানেই হোক, লিকুইড গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস, সেগুলো হয়তো মানুষ পাবে এই মুহূর্তে, কিন্তু তার প্রভাব, সুদূর প্রসারী প্রভাব, যে আজকে যেটা কিনতে হচ্ছে, আগামী দিনে 74 দিনের পরে যেটা হবে, সেটাতে কি বর্ধিত মূল্য মানুষকে দিতে হবে? কারণ সেখানে এই মুহূর্তে ভারতের কাছে অপশন কি আছে? যদি হরমুজ প্রণালী, এখানে অবশ্যই হরমুজ প্রণালী কেন, আমি আসবো আপনার কাছে, আমি অভিজিৎবাবু আপনার কাছে যাবো একটু। অভিজিৎদা, এই যে হরমুজ প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ, এই জায়গাটা যেটা নিয়ে আজ সারাদিন ধরে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, হরমুজ প্রণালীটা কেন গুরুত্বপূর্ণ যদি আগে আমাদের একটু বলেন, আগে বিশেষ করে তেলের ক্ষেত্রে। যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, দেখবেন সেই ম্যাপে আছে কি, যত পেট্রোলিয়াম পাওয়া যায় সেটা পারস্য উপসাগরের ভেতরে পাওয়া যায়। সেখানে যে দেশগুলো আছে এইগুলো সব বাণিজ্য হয় পারস্য উপসাগর হয়ে, ছোট্ট একটা প্রণালী আছে, এটা হলো হরমুজ প্রণালী। 33 কিলোমিটার এটার পাশ, এখানে চলে আসতে হয়, এসে ওমান সাগরে পড়ে, পরে তো আরবিয়ান সাগরে পড়ে, আরব সাগরে। এই যে হরমুজ নামক জায়গাটা, একদিকে আছে ইরান, একদিকে আছে ছোট্ট ওমান। ইরান পুরো আপনার পারস্য উপসাগর বরাবর আছে, ফলে পারস্য উপসাগর দিয়ে কোনো জাহাজ যখন ওই ছোট প্রণালীর মধ্য দিয়ে আসে, তখনই ইরান থেকে এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। খুব ছোট একটা ন্যারো পথ, সেইটাতে ইরান পাশে আছে, ইরান সেখান থেকে
বিভিন্নভাবে জাহাজ থেকে হোক, প্লেনে করে হোক, কামান থেকে হোক, ওইখানটায় পরে এর মধ্যে অনেক জাহাজ করা গোলাবর্ষণ করেছে। ফলে ওই জায়গাটায় যখন ইরান বলবে কেউ যাবে না, সমুদ্রে তোলা মাইন পেতে রাখতে পারে, ফলে ওইখানটায় জাহাজগুলো আটকে যায়। চোক পয়েন্ট, ছোট চোক পয়েন্ট, যেমন মালাক্কা স্ট্রেট আছে আমাদের এই আন্দামান পেরিয়ে সিঙ্গাপুরের ছোট্ট একটা ন্যারো স্ট্রিপ, সেরকম একটা ওই হরমুজ জায়গাটা, আর আমাদের যে মানে পারস্য উপসাগর তার মুখটার মধ্যে ওই ছোট জায়গাটা আছে। মানে বোতল যদি দেখেন, বোতলটা হলো পারস্য উপসাগর, আমরা যে ছিপি খুলে শুরু হয়ে আসে একদম ওইটা হলো হরমুজ, ওই জায়গাটা, ওইখানটা একদিকে পুরো ইরান, ফলে ইরান থেকে পুরোটা কন্ট্রোল করা যায়। ঠিক, মানে এখন ইরান এই মুহূর্তে যেটা যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে এই হরমুজ প্রণালী ইরান সবার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে, একমাত্র চীন ব্যতীত। এখন চীনের জাহাজকে, এখন সেটা তেল হোক বা অন্যান্য জিনিসপত্র মাল নিয়ে আসার জন্য হোক, এখন সেটা শুধু চীনের জন্য খোলা রাখা হয়েছে, সবার জন্য বন্ধ করা হয়েছে। এখন ভারতের জন্য এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াটা কতটা উদ্বেগের বিষয়? প্রথম কথা, চীন এবং রাশিয়া এবং আমি যে ভুল না করি উত্তর কোরিয়ার জন্য খোলা রাখবে, কারণ এই তিনটি দেশ সরাসরি ভাবে ইরানকে সাপোর্ট করেছে। আচ্ছা, এই তিনটি দেশ শুধুমাত্র কথা দিয়ে সাপোর্ট করেনি, ইরানের যে মারণাস্ত্র যেগুলো ছুটছে, ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে, ট্যাঙ্ক, প্লেন, এগুলো সব চীন, রাশিয়া, ইরান থেকে, উত্তর কোরিয়া থেকে নেওয়া। আচ্ছা, এবং এম্বার্গো দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে ইরানের যে তেল এবং ইরানের যে এক্সপোর্ট ও ইম্পোর্ট ম্যাক্সিমাম এই তিনটে রাষ্ট্রের সাথে হয়ে থাকে, উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়া হলো মেন প্রধান। এখনো যে ইরান লড়ছে গোপনে, কিন্তু এই দুটো দেশ থেকে সাহায্য পাচ্ছে। আচ্ছা, বিভিন্ন সাহায্য, যেমন স্যাটেলাইট দিয়ে কোথায় কোথায় অবস্থানগুলো আছে, এগুলো পেপারও এসছে, ওরা দেখাচ্ছে। কারণ মিসাইল ছাড়তে গেলে আমার লোকেশন ফিট করতে কোথায় গিয়ে পড়বে, সেই লোকেশন স্যাটেলাইট গুলো চীন এবং রাশিয়া সাহায্য করছে, এটা পরিষ্কার চলে এসছে। ফলে ওদের জন্য খোলা রাখতেই হবে যদি সহযোগিতা পেতে চায় এই খারাপ সময়ে। এই জন্য বলেছে যে রাশিয়া এবং চীনের জাহাজ যদি যায় আমরা কিছু করব না। ভারতের ক্ষেত্রে তো এখন মুশকিল কি, এই যে কথাটা বললো এইটা আপনি প্রমাণ করবেন কি করে? রাত্রিবেলা কয়েকশো জাহাজ যাচ্ছে, কে চীনের পতাকা নিয়ে যাচ্ছে, কে রাশিয়ার পতাকা নিয়ে যাচ্ছে, কে ভারতের পতাকা নিয়ে যাচ্ছে, এটা আইডেন্টিফাই করবেন কি করে? সবগুলো জাহাজকে চেক করতে হয়। এইবার সমুদ্রের মাঝখানে কয়েকশো জাহাজ চেক করার মতো, এগুলো যে আপনি চেক করবেন তার কি পরিকাঠামো আপনার আছে? তার মানে কি আলটিমেটলি দেখবেন চীনের জাহাজ যাচ্ছে, পাশ দিয়ে হয়তো অন্য কোন জাহাজ যাচ্ছে, ওকে মার থেকে চীনের জাহাজে গায়ে পড়লো। এটা এমন নয় যে বিশাল ছোট্ট একটা প্রণালী, এমন কয়েকশো জাহাজ প্রতিদিন যায় এবং আসে, বড় বড় জাহাজ, পেট্রোলিয়াম ট্যাঙ্কার, বিশাল তার সাইজ। এখন ধরুন কোনো চীন বা রাশিয়ার 5টা জাহাজ যাচ্ছে, তার পাশে 5টা অন্য দেশের জাহাজ যাচ্ছে, ওরা চেষ্টা করলো ওই জাহাজগুলো আটকানোর জন্য, মিসাইল মারলো, প্লেন থেকে মারলো, কিছু একটা করলো, এই সাথে চীনের জাহাজও পড়তে পারে, পাশাপাশি যাচ্ছে যেহেতু। ফলে এটা হয়তো বলেছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কতটা কার্যকরী এইটা আমার মনে হয় সন্দেহ আছে। আর ভারতের পক্ষে বলছেন যেটা, হ্যাঁ, এই মুহূর্তে যেহেতু যেভাবে মিসাইল অ্যাটাক হচ্ছে, আরব যে দেশগুলো আছে যেখানে মিডল ইস্ট আমরা বলি, সেখানে সব বিমানবন্দরগুলো বন্ধ, এয়ারপোর্ট গুলো বন্ধ রেখেছে, জাহাজ চলতে মোটামুটি কিছুটা হলো বন্ধ আছে। ফলে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না কি হবে লং টার্মে, কারণ ইরানেরও তো ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে আছে। তবে হ্যাঁ, ভারত না, সব দেশের মোটামুটি একটা প্রতিবন্ধকতা সামনে আসতে হচ্ছে। ওকে, জহির, আপনার কি মনে হয় এই বিষয়টাতে? এখানে মানে যেহেতু চীনের জন্য খোলা রয়েছে, এখন চীনের জন্য খোলা আছে, সেটা নিয়ে বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। 2016 সালে চীনের সাথে ইরানের একটা 25 বছরের চুক্তি হয়। আচ্ছা, এবং সেই চুক্তি অনুসারে চীন প্রায় $400 বিলিয়ন ইরানে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করেছে, পেট্রোকেমিক্যালস, অয়েল অ্যান্ড গ্যাসে। আচ্ছা, এই সেক্টরে ওরা ইয়ে করেছে, এবং কিছু শোধনাগার আছে যেখানে চীন এগুলো তৈরি করেছে। সেই সূত্রে চীনকে একটা ফ্যাসিলিটি দিতে হবে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, তার জন্য চীন একটা অ্যাক্সেস পাচ্ছে। সিমুলটেনিয়াসলি ভারতের সাথে ইরানের কিন্তু একটা সাংস্কৃতিক যোগাযোগ এবং রাজনৈতিক যোগাযোগ এটা দীর্ঘদিনের। ইরান ভারতকে কিন্তু বন্ধু রাষ্ট্র হিসাবে ট্রিট করেছে, এবং তার সাথে আমরা দেখেছি বিভিন্ন সময় কাশ্মীর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন সময় ইরান ভারতের পাশে রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়েছিল। এর সাথে বলতে হয়, দেখুন এই যে চাবাহার বন্দর,
এটা কিন্তু ইরানের একটি বন্দর যেটাকে ভারত ডেভেলপ করেছে, এবং সেই সাওয়ার বন্দরের মাধ্যমে কিন্তু মধ্য এশিয়া, রাশিয়া, ইউরোপ বিভিন্ন দেশে ভারত রপ্তানি বা আমদানি করছিল। তো সেই দিক থেকে আমি বলবো যে যেহেতু ইরানের সাথে একটা ভালো একটা সম্পর্ক আছে, এবং ভারত কিন্তু ইরানের যেমন বন্ধু, ইসরায়েলের ঠিক তেমনি বন্ধু। ভারত কিন্তু সরাসরি কিন্তু কোনো পক্ষকেই সাপোর্ট করেনি, বরাবরের মতোই নিরপেক্ষতা বজায় রেখেছে এবং যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছে উভয় পক্ষকেই। আর এই হরমুজ প্রণালী নিয়ে যেটা বলা হচ্ছে, দেখুন হরমুজ প্রণালীতে যখন ইরান যখন এটাকে একটা এম্বার্গো বা বাধা সৃষ্টি করেছে, তখন কিন্তু বিভিন্ন শিপিং লাইনের শিপিং এজেন্সিরা এরা কিন্তু ওদের জাহাজগুলো চালাতে দ্বিধাগ্রস্ত হচ্ছে, কখন কোন সময় কার উপরে কি হবে। এবং তার সাথে সাথে যেটা হয়েছে যে এটা একটা ঝুঁকির ব্যাপার, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানে জাহাজগুলো চলাচল করে ইন্স্যুরেন্সের মাধ্যমে, অনেক প্রচুর ডলারের ক্রুড অয়েল নিয়ে কোথাও যদি ইয়ে হয়ে যায় তখন ওদেরকে এটা দিতে হয়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখন ইন্স্যুরেন্স করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তার জন্য এটা খুললেও, কারণ এখানে একটা জ্যাম হয়ে রয়েছে, আপনার খালি জাহাজ পেতে তো হবে, খালি ট্যাঙ্কার পেতে তো হবে। তো ওভারঅল একটা দেখা যায় সামনে একটা সংকট অবশ্যই আছে। এবং ইনিশিয়ালি যেটা ভাবা গেছিল যে ডোনাল্ড ট্রাম্প এটা বলেছিল যে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি 3 দিন থেকে 4 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। আমাদের এখনো বোধগম্য হচ্ছে না কেন এখন এটা কন্টিনিউ করছে, কারণ প্রথম দিনই ওদের যে টাস্কটা ছিল খামেনিকে মেরে ফেলা, প্রথম দিনই যেহেতু উনি নিহত হয়েছেন, তারপরেও কেন এটাকে কন্টিনিউ করছে সেটা মানে বোধগম্য হচ্ছে না। আবার এখন ইরান যে পাল্টা আক্রমণ করছে এবং ইরান যেভাবে মার্কিন ঘাঁটি বিভিন্ন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেভাবে মার্কিন ঘাঁটিকে আক্রমণ করছে বা হামলা চালাচ্ছে, তারপর কি সেখানে যুদ্ধ থেমে যাওয়ার, এই মুহূর্তে যুদ্ধ থেমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? না, দেখুন সেটা তো ইউক্রেন যুদ্ধে আমরা যেটা দেখেছি, যে যেটা মনে হয়েছিল কয়েকদিনের ব্যাপার, রাশিয়া এত শক্তিধর দেশ, দেখুন এটার পেছনে অনেক ব্যাপার আছে। তেলের একটা সবকিছু, আমি এটা বলি ভূ রাজনীতির অন্তর্গত এগুলো, নয়তো এই যুদ্ধটা মানে কন্টিনিউ করার কোনো মানেই হয় না। ঠিক, মানে এই ইরান কতটুকু, কারণ ইরান যে সাহায্যটা পাচ্ছে চীনের কাছ থেকে পাচ্ছে, স্যাটেলাইট সার্ভেলেন্স কাছ থেকে পাচ্ছে, চীন থেকে পাচ্ছে, হয়তো রাশিয়া থেকেও পেতে পারে। তো ওরাও তো চাইবে না, ওরা তো ওদেরও তো অস্ত্র বিক্রির একটা ব্যাপার আছে। এবং পাশাপাশি আমেরিকাকে ক্ষয় করার তো এটা একটা সুযোগ। ক্ষয় হচ্ছে যেমন দেখুন আমেরিকার যা স্টক মানে ডিফেন্স স্টক পাইল আছে, ওরা কিন্তু দেখুন যুদ্ধ তো এমনি তো হয় না, অনেক ক্যালকুলেটিভ চিন্তা ভাবনা করে চুলচেরা বিশ্লেষণ করে যুদ্ধ একটা শুরু হয়। তো বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম বলছে যে ইরান ড্রোন ছুড়ে ছুড়ে ওদেরকে ব্যতিব্যস্ত করে দিয়ে আমেরিকা ওদের, এবং এই যে আপনি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান বোম্বিং করছে বা এগুলো বলছে, দেখুন যুদ্ধ মানে একটা মানে অতি একটা সংবেদনশীল ব্যাপার, এটার মধ্যে অনেক চালাকি চতুরতা থাকে। দেখা গেছে যে আমেরিকার F-15 ধ্বংস হয়ে গেছে, এটা কি আমেরিকা নিজেই ধ্বংস করেছে নাকি বা ইরান করেছে সেটা তো এখনো পরিষ্কার হয়নি। আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান আক্রমণ করেছে, ইউনাইটেড আরব এমিরেটস, কাতারে তো বিশাল বেস আছে, জর্ডান আছে যেটা বন্ধু রাষ্ট্র, তুরস্ক আক্রমণ করেছে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে ওরা যখন আক্রান্ত হচ্ছে, ওরা তো আবার নিজের আত্মরক্ষার্থে আবার ওরাও আক্রমণ করবে, তখন ওরা কোথা থেকে অস্ত্র পাবে? সেই আমেরিকান কোম্পানি, সেখানে কিন্তু অস্ত্রের একটা ব্যবসা আছে, তেলের ব্যবসা আছে। তো সবটাই যদি আপনি খুব একটু গভীরে গিয়ে দেখি, আপনার গভীরে গিয়ে দেখলি যে যুদ্ধটা আমাদের মনে হয়েছিল যে 3-4 দিনে শেষ হয়ে যাওয়ার কথা, সেটা এই মুহূর্তে হতে দেখছি না। অভিজিৎ দা কিছু বলবেন এখানে আপনার? এই যুদ্ধটা কেন করলো আর 3-4 দিনই বা শেষ হবে কেন? এই যুদ্ধটা করার পেছনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের যে ঘোষিত নীতি মাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, ট্রাম্প যখন ক্ষমতায় এলো আমেরিকা কিন্তু ক্ষয়িষ্ণু শক্তি, আফগানিস্তান থেকে পালিয়ে গেল, সবখান থেকে আমেরিকা পালিয়ে, আমেরিকাকে পাত্তাই দিচ্ছিল না সব দিকে। ট্রাম্প দেখালো যে না, আমেরিকাকে আবার সেই জায়গাতে নিয়ে আসতে হবে। ডলারের বিরুদ্ধে শুরু হয়ে গেল, ডলার ছাড়া বাণিজ্য নিশ্চয় মনে আছে,
এই যুদ্ধগুলো কেন করলো? দেখা গেল কি আমেরিকাকে যদি আবার আসতে হয়, এর মধ্যে আমেরিকার প্রচুর খরচা বেড়ে গেল, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন দিয়ে কিছু পাচ্ছে না, কিন্তু খালি দিতে হচ্ছে, প্রচুর টাকা দিয়ে যুদ্ধ লড়ছে, ইউক্রেনে কিচ্ছু নেই, পুরোপুরি আমেরিকা ইউরোপের টাকায় অস্ত্রে যুদ্ধ লড়ছে, পুরো টাকায়। এর মধ্যে চীন এবং রাশিয়া মিলে আবার ব্রিক্স তৈরি করলো, হোল ওয়ার্ল্ড দেখলো যে আস্তে আস্তে করে আমেরিকা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। কিন্তু উনি দিয়েছিলেন কি, মেক আমেরিকা গ্রেট এগেইন। প্রথম দেখলো যে আমাকে প্রথমত আরবিয়ান কান্ট্রিগুলো চিন্তা শুরু করলো যে ডলারের ছাড়া অন্য টাকা দিয়েও কেনা যায় এমন একটা ব্যবস্থা করতে, মানে ডলারকে কেন এত বাইপাস করার জন্য। প্রথম দেখালো কি, আমরা দেখলাম গাজা দিয়ে যুদ্ধ শুরু হলো। কেন যুদ্ধ শুরু হলো? এইটা দিয়ে আস্তে আস্তে করে সিরিয়া এবং যে আমাদের গাজা, সেইখান থেকে আমেরিকা পুরোপুরি আরব দেশকে কন্ট্রোল করার চেষ্টা করলো এবং আমেরিকা সফল লাভ করলো। গাজাতে ধ্বংস, কাকে ধ্বংস করলো? প্রক্সি অফ রাশিয়া এবং চায়না, ইরান তাদের প্রক্সি। ইরান খুব পাওয়ারফুল হয়ে গেছিল। তেলের বাজারের জন্য আবার আরবীয় কান্ট্রিরা জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল তৈরি করেছিল। এটাকে খতম করার জন্য ভেনেজুয়েলাকে হাতে নিয়ে নিল। পৃথিবীর প্রথম 3টে দেশের মধ্যে ভেনেজুয়েলা আসে, তার তেল পুরোপুরি বন্ধ ছিল, মাদুরো ছিল কমিউনিস্ট পন্থী। ফলে ভেনেজুয়েলা আমেরিকা জিতে গেল, গাজা আমেরিকা জিতে গেল। তার মানে কি, আমেরিকা ওয়ার্ল্ডে দেখালো যে আমার শক্তি এখনো কমেনি। এখন এলো ইরানে, গাজাতে যে ধ্বংস হলো, এখানে রিবিল্ড করতে হবে, প্রচুর টাকা লাগবে, বিল্ডিং তে, রাস্তাঘাট, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট লাগবে। তো ইনভেস্টমেন্ট, আরবের কোম্পানিদের টাকা আছে, তেল আছে, ওদের কোম্পানি নেই, কনস্ট্রাকশন কোম্পানি সব আমেরিকা, ইউরোপ, জাপান, তাদের আছে, ইন্ডিয়ার আছে। কার টাকায় হবে? এখন যে লড়াইগুলো হচ্ছে, যেটা দেওয়াজিবা খুব সুন্দর বললেন, ইরান অস্ত্র কিনছে রাশিয়া, চীন থেকে প্রচুর টাকা দিয়ে, দ্বিগুণ 3 গুণ দামে। আর ইসরায়েল থেকে শুরু করে যে অস্ত্রগুলো আমরা দেখছি, সৌদি আরব থেকে শুরু করে কুয়েত, কাতার, সব আমেরিকার অস্ত্র। ফলে তুমি তেলের টাকা নিয়ে বসে আছো, তেলের টাকা বানাচ্ছ, আমাকে কিছু দাও। যত বেশি পরিমাণে হিট হবে, ইরান যত বেশি করে করে মারবে এইসব দেশকে, তত বেশি পরিমাণে এইসব দেশ আতঙ্কিত হবে। তখন আমেরিকা বা ইউরোপের থেকে প্রচুর পরিমাণ অস্ত্র কেনার জন্য যাবে। আমেরিকা তখন তার নিজের ইচ্ছা মতো দাম বাড়িয়ে বিক্রি করতে পারবে ইউরোপ। দ্বিতীয়ত, ফিনান্সিয়াল যে সেক্টরটা আমেরিকাতে শিফট করে গেছে, দুবাই টুবাই ফ্রি সিটি, এখানে হয়েছে, সব টাকা ঢালছে এখানে, সব দুবাই টুবাই সব প্রচুর টাকা ঢালছে, ওপেন সিটি, মানে সোনা দিয়ে গাড়ি বিক্রি করছে, বিশাল ব্যাপার। আমেরিকাতে আস্তে করে শেয়ার মার্কেট নেমে যাচ্ছে, টাকা নেই। আমরা দেখলাম কি, এইসব দুবাই যে রাষ্ট্রগুলো ছিল, এগুলো অসহায়, এইখানে দাম পড়ে গেছে, বুর্জ খলিফা হিট করেছে দেখলাম। ফলে ওইখানের যে প্রপার্টি, সিকিউরিটি এখন প্রশ্নের মুখে, লোক এখন এখানে আর ভরসা করবে না। কোথায় ভরসা করবে? কোথায় যাবে টাকা নিয়ে? কোথায় সম্পত্তি কিনবে? ইউরোপ আগের মতো নেই, আমেরিকা যাবে। অতএব এই টাকাগুলো আমেরিকায় শিফট হবে। অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন। অর্থাৎ এই দেশগুলো যখন বাধ্য হবে আমেরিকার কাছে হাত জোর করে অস্ত্র দেওয়া বাঁচানোর জন্য, আমেরিকা বলবে ডলার দিয়ে তুমি পেট্রোল বিক্রি করবে, যেটা আগে চুক্তি ছিল, তোমাকে মানতে হবে। নাম্বার 2, এই যে এতগুলো ক্ষতি হলো তোমার দেশের, গাজায় ক্ষতি হলো, আমার কোম্পানি কাজ করবে, তুমি টাকা দেবে, আমার আমেরিকার কোম্পানি আসবে কাজ করতে, প্রচুর টাকা ইনভেস্ট হবে। তৃতীয়ত, গোটা বিশ্বকে দেখালো আমি যা খুশি করতে পারি, ইচ্ছা হলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলে আনতে পারি, কথা নেই বার্তা নেই, কোন যুদ্ধের আগাম ছাড়াই ইরানের খামেনিকে মেরে দিল, শেষ করে, কিন্তু যুদ্ধ কিন্তু ঘোষণা করেনি, দিনের বেলাতে মারল। তার মানে এবং ইসরায়েলকে আমার সাপোর্ট, ইসরায়েল চলে, তুমি যদি আমার সঙ্গে থাকো, তোমাকে আমি সব অস্ত্র দেব, তোমাকে আমি সাপোর্ট করব, তুমি আমার হয়ে লড়বে। এইটা যুদ্ধটা আরো অনেক দিন চালাবে আমেরিকা। পৃথিবীর কার কষ্ট হচ্ছে, কার টাকা কমছে, কার টাকা বাড়ছে, তেলের দাম কি হচ্ছে, সেইটা বড় ব্যাপার। আমেরিকার উপর গোটা যে মিডল ইস্ট, তাকে নির্ভর করে আমেরিকা তুলবে সব দিক দিয়ে।
ওকে, মিডল ইস্টকে আমেরিকা নির্ভর করে তুলতে আপনি বলছেন এই যুদ্ধ আরো কিছুদিন চলবে, আরো কিছুদিন চলবে। এখন যদি চলে সে তার জন্য এখন শক্তি তো অবশ্যই আমেরিকারও ক্ষয় হবে এবং আমেরিকার বিপক্ষে যারা রয়েছে, যারা ইরানকে সাপোর্ট করবে, তাদেরও কিছুটা ক্ষয় হবে, কিছুটা বা সম্পূর্ণ ক্ষয় হবে, সেটা অবশ্যই আমরা সময় বলবে। কিন্তু এই মাঝখানে দাঁড়িয়ে ভারত কিভাবে প্রভাবিত হবে? আমাদের মূল প্রশ্ন এই জায়গাটাতেই, ভারত কিভাবে প্রভাবিত হবে। এবং আমাদের এই মুহূর্তে তেলের সংকট হচ্ছে না, কারণ তেল নির্ভর এই রাজনীতি, তেল নির্ভর এই যুদ্ধ, তেলের জন্য এত হাহাকার। কিন্তু এই মুহূর্তে ভারতের তেল রয়েছে, যদি এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে তেল না আসে তাহলে ভারতের কাছে অপশন কি কি আছে, আর কোথা থেকে ভারত তেল আনতে পারে? রাশিয়া থেকে। 2026 সালে মানে এই বছরের জানুয়ারি মাসে ভারতের যা তেল আমদানি হয়েছে তার 19% তেল রাশিয়া থেকে এসছে। এখন কি সেটা বাড়বে আরো? রাশিয়া থেকে না হয়ে দুটো অপশন আছে, ভেনেজুয়েলা আছে, গিয়ানা আছে। গিয়ানাতে ভারতপন্থী একজন রাষ্ট্রপতি আছে। ওকে, তাহলে আর অন্যদিকে ভারত আর আফ্রিকা থেকে আছে আপনার এখানে। তাতে কি ভারতের মানে সমস্যা কি সমাধান হবে? মানে যতটুকু সমাধান হবে না, হয়তো ভারত চেষ্টা করবে এটাকে ম্যানেজ করার। ঠিক। দেবাশবাবু আপনার কি মনে হয় এই জায়গাটাতে? দেখুন, বর্তমানে যে ভারত সরকার মানে প্রধানমন্ত্রী মোদীজি সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন দেশে উনি ভিজিট করেছেন, এবং সেখানে গিয়ে কি আপনি শুধুমাত্র বাইলেটারাল ভিজিট এগুলো না, এর সাথে অনেক অন্তর্নিহিত অনেক ব্যাপার থাকে। ভারত এখন বর্তমানে তেলের যে মানে আনে প্রায় 6 মানে ওর সোর্স আছে প্রায় 36টা দেশ। আচ্ছা, ঠিক আছে। যেখানে গুয়ানার কথা উনি বললেন, গুয়ানাতে প্রায় $1 বিলিয়ন ভারত ওখানে ইনভেস্ট করেছে এবং এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, ওখান থেকে ওরা তেল আনবে। তাছাড়া আফ্রিকাতেও ভারতের ইনভেস্টমেন্ট আছে। ভেনেজুয়েলাতে যেটা হার্ড ক্রুড ছিল, দীর্ঘদিন ওখানকার আইন শৃঙ্খলা জনিত সমস্যার কারণে ওখানে অনেকে মানে ওখান থেকে আনতে চাইতো না, এমবার্গো ছিল। তো বর্তমানে এটাই হয়েছে, আমেরিকা কিন্তু ভারতকে বলেছে যে তুমি একটা স্টপ বাই ওয়েল ফ্রম রাশিয়া, ইনস্টেড অফ দ্যাট তুমি ভেনেজুয়েলার তেলটা নাও। সুতরাং এখানে একটা বিশাল মানে অ্যাক্সেস ভারতের আছে। আমেরিকা ইনসিস্ট করছে তুমি আমার তেলটা নাও। সুতরাং তেল নিয়ে কোনো সমস্যা হবে না আমার মনে হয়। তবে আর এটা হয়তো সাময়িক কালের জন্য হয়তো একটা না, এখন এখানে একটা প্রশ্ন আছে যে যদি আমার যে তেলটা আমার এখান থেকে আসতো, মধ্যপ্রাচ্য থেকে যে তেলটা আসতো, তার যে রুট, যে তেলটা আমার রাশিয়া থেকে আসে, যেই তেলটা আমার ভেনেজুয়েলা থেকে আসবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই সংকটকালে, তার দাম কি ভারতের জন্য মানে আমদানির বিলটা কি একই রকম থাকবে নাকি সেটা? না, সেটার মতো তো ডিফার করবে। তাহলে সংকট হবে না, কিন্তু বিল তো আমার সেটা আমার অর্থনীতিতে চাপ পড়ে যাবে। আপনাকে দেখতে হবে, বিশ্ব বাণিজ্যের একটা ব্যাপার থাকে। ভারত একটা বর্ধিত অর্থনৈতিক শক্তি। ঠিক আছে, ভারতের বাজারটা সবারই দরকার। ঠিক আছে, রাশিয়া ওখানে ভারতকে অফার দিয়ে রেখেছে। ভারত বলেছে আমেরিকাকে যে আমি যেখান থেকে সস্তায় তেল পাবো আমি সেখান থেকে কিনবো, তুমি যদি ডিসকাউন্টেড প্রাইসে আমাকে দাও আমি কিনবো। সেটা একটা সময় যুদ্ধের পূর্ববর্তী অবস্থা নিয়ে বলা হয়েছে। এক্ষুনি যে অবস্থাটা দেখুন, এখনই সবে আজকে 5 দিন চলছে, 5 দিন হলো যুদ্ধ চলছে। সাময়িক হয়তো আরো 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ একটু অস্থিতিশীল বাজার থাকবে। ধীরে ধীরে যখন আমেরিকা ত্রস্ত হয়ে পড়বে, যদি সেরকম হয়, তখন ভারত বাধ্য হবে। কারণ তার ভারতও কিন্তু যেমন মেক আমেরিকা গ্রেট এগেন, যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের যেমন একটা নীতি, আমাদের মোদিজিরও নীতি কিন্তু নেশন ফার্স্ট, দেশ আগে। তো সেই ইয়েতে যদি প্রয়োজন হয় তখন রাশিয়া বা অন্যান্য সোর্স থেকে কিনবে, সেটা একটা। আরেকটা, এই যুদ্ধের ফলে আপনি বলছিলেন না বিভিন্ন রকমের প্রভাব পড়তে পারে, একটা এত তো নেগেটিভ কথাবার্তা হচ্ছে, একটা পজিটিভ সাইড হচ্ছে এই যে অস্ত্রের চাহিদা, রাতারাতি তো আমেরিকা সেই অস্ত্রের চাহিদা পূরণ করতে পারবে না। ঠিক আছে, আমেরিকা কিন্তু কিছুটা অস্ত্র ইউরোপ থেকেও নেয়। আচ্ছা, ঠিক আছে। এবার ইউরোপের সাথে কিন্তু একটা ভারতবর্ষের একটা চুক্তি হয়েছে, যেটাকে বলে মাদার ডিল বা যেটাকে বলে। এবার ইউরোপিয়ান বিভিন্ন কোম্পানি, যেমন মানে বিভিন্ন দেশ, ফ্রান্স থেকে শুরু করে অনেকেই কিন্তু ভারতবর্ষে অলরেডি ডিফেন্সে ইনভেস্ট করেছে, কারখানা তৈরি করেছে। এবার কিন্তু ভারতবর্ষ কিন্তু এখানে অস্ত্র তৈরি করবে এবং সেটা সাপ্লাই করবে, সেটা আমেরিকাতেই হোক বা আমেরিকার বন্ধু রাষ্ট্রই হোক বা ইসরায়েল হোক। আর ইসরায়েলের সাথে ভারতের একটা
খুব সুসম্পর্ক আছে। আমার অপারেশন সিন্দুরের সময় ইসরায়েল আমাদেরকে সাপোর্ট করেছে বিভিন্নভাবে, অস্ত্র দিয়েই বলুন বা গোয়েন্দা তথ্য দিয়েই হোক, সাপোর্ট করেছে। তো সুতরাং ভারত ওই দিকটাও একটা লাভবান হতে পারে। আর যেহেতু ইরানের সাথে একটা প্রাচীন সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, এই মোল্লাতন্ত্র থাকা সত্ত্বেও ভারত কিন্তু চাবার বন্দরটাকে তৈরি করেছে এবং ব্যবসা করেছে, এবং ওরা কিন্তু সাপোর্টও করেছে। কয়েকটা আর্টিকেল 370 বা কিছু ইয়েতে ইদানিং কিছু করেছিল, কিন্তু আদারওয়াইজ কিন্তু জানে, ইরানও জানে যে এই যুদ্ধ থামাতে হলে ইরানের জন্য ভারত খুব অপরিহার্য। ঠিক। আপনার কি মনে হয় এই জায়গাটাতে? দেখুন, যুদ্ধের ফলে যে কথাগুলো দেওয়াজুয়া বললো, এটা আমি একটু অ্যাড করতে চাই। মানে পজিটিভ এফেক্ট, যেটা পজিটিভ তো প্রচন্ডভাবে ভারতের পক্ষে আছে, সেটা হলো গিয়ে এই যে ধ্বংসগুলি হলো, এগুলো রিবিল্ড করতে হবে, তৈরি করতে হবে। প্রচুর লোকের প্রয়োজন, সবচেয়ে স্কিল ম্যান পাওয়ার যেটা বলে, প্রচুর লোক, ভারত থেকে প্রচুর লোক চাকরি পাবে, প্রচুর লোক দিয়ে যাবে কন্ট্রাক্টর। কিন্তু আপাতত তো এই যে 90 লাখের কথা বলছে, সেই 90 লাখকে ভারতবর্ষে এনে তাদের এই মুহূর্তে কর্মসংস্থানের ব্যবস্থা করাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। এখন তো 90 লাখ আনার কথা বলছে না, এখন যুদ্ধ যেই জায়গায় আছে, মাস স্কেলে কেউ মরছে না। মাস স্কেলে যদি মারা যায় প্রচুর, তখনই কথাগুলো উঠবে, এখন কিন্তু হয়নি। প্রচুর ভারতের জন্য প্রচুর কাজের চাহিদা বাড়বে, নাম্বার 1। নাম্বার 2, ভারত আমাদের ওষুধপত্র এই ব্যাপারে ভারত পৃথিবীতে শ্রেষ্ঠ। প্রচুর ওষুধপত্র হাসপাতালের প্রয়োজন হবে, ভারত থেকে যাবে। ভারতের সিমেন্টের প্রোডাকশন পৃথিবীতে এখন 2nd বা 3rd-এ আছে, স্টিল প্রোডাকশনও তাই। অর্থাৎ একটা রাষ্ট্র গড়ে তুলতে যা যা লাগে কাঁচা মাল, তার প্রচুর পরিমাণ ভারতের আছে, এবং ভারতের সবচেয়ে অ্যাডভান্টেজ হলো সবচেয়ে কাছে ভারত। আপনি ওমান সাগরে এসেই প্রথম পাকিস্তান, তারপর পাকিস্তান কিছুই নেই, কিচ্ছু নেই পাকিস্তানে। ভারত একদম সবচেয়ে কাছে। ফলে ভারত থেকে আপনার যে কোনো কাঁচা মাল, মানব সম্পদ সব ভারত থেকে প্রচুর যাবে। ফলে যুদ্ধের ফলে যেরকম নেগেটিভ এফেক্টও আছে, পজিটিভ এফেক্টও আছে। তৃতীয়ত, আগে যেরকম এটা সিকিউর ছিল যে এখানে কিছুই হয় না, এখন কিন্তু ওর দাম পড়ে গেছে জিনিসের। ওরা চাইবে ভারত বা অন্যান্য দেশে কিছু ইনভেস্টমেন্ট করে রাখতে, কারণ কোনো কারণে দুবাই ধ্বংস হয়ে যায়, পুরো টাকাটাই যাবে। তখন ওরা করবে কি, ভারতের শেয়ার মার্কেটে, ভারতের কারখানাতে, ভারতের ফ্ল্যাট কিনতে অনেকে আরব থেকে আসবে, যে ওরা একটা অল্টারনেটিভ চাইছে। কি এরকম যদি ঘটনা, ইরানের মধ্যে ঘটনা ঘটে, 2 দিনের মধ্যে কোথায় যাব? সবচেয়ে কাছে ভারত আছে, সিকিউরড, অর্থনীতি ভালো, আচ্ছা, সুরক্ষা ভালো, এবং আমাদের সাথে অনেক দিনের পরিচিত সম্পর্ক আছে। ফলে পরবর্তীকালে আপনি দেখবেন ভারত কিন্তু প্রচুর লাভবান হওয়ার একটা স্কোপ রয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যুদ্ধ আমরা মানে দীর্ঘায়িত হবে কিনা, যেটা ইউক্রেন নিয়ে অনেকেরই কিন্তু যে আন্দাজ ছিল সেটা ভুল প্রমাণিত হয়ে গেছে। কারণ বলা হচ্ছিল যে রাশিয়া জাস্ট কয়েকদিনের ব্যাপার ইউক্রেনকে ধ্বংসস্তূপে পরিণত করবে, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করার পরও কিন্তু এই যুদ্ধ আজকে এত বছর ধরে চলছে। না, এটা পার্থক্য আছে। ইউক্রেনে লড়ছে ইউক্রেনিয়ান লোকরা, কিন্তু যে জিনিসগুলো লড়ছে সব ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশের জিনিস, ওয়েপন্স সব। কিন্তু ইরানের কি, ইরানের তো নিজের দেশের ভেতরে বিরোধ রয়েছে, নিজের দেশের বিরুদ্ধে এত কোয়ালিটি সম্পন্ন না। এবং এগুলো যে হারে গত 4 দিনে বম্বিং করেছে, বম্বিং এর এই রেট প্রতিদিন 200, 300, 400 বম্বিং করছে। এই রেটে বম্বিং করতে শুরু থাকে, আগামী 4-5 দিন পর কোনো থাকবেই না কোনো কিছু, কোনো অস্ত্র তৈরি কারখানা থাকবে না, অস্ত্র ছোড় বা মিসাইলের কারখানা সব ধ্বংস করে দিচ্ছে। বলে একটা সময় পর ওদের এগুলো কাঁচামাল পাবে না, তৈরি করে কারখানায় পাবে না, লোক মারা যাচ্ছে। বলে ওরা পারবে না, কয়দিন পরে দেখবেন ওরা নিস্তেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং ওদের পাশে কিন্তু, ইউক্রেনের পাশে ছিল পোল্যান্ড, জার্মানি, এগুলো খুব কাছাকাছি ছিল, ফলে পেছন থেকে খুব তাড়াতাড়ি সাহায্য করতে পারছে। ইরান থেকে কিন্তু আপনার চীন অনেক দূর, মাঝখানে অনেকগুলো দেশ আছে। রাশিয়া এই মুহূর্তে ব্যস্ত ইউক্রেন নিয়ে, ফলে ইরানকে ঠিক পাশাপাশি কোন দেশ সাহায্য। আবার যে দুটো দেশ আছে, পাকিস্তান আমেরিকার পন্থী, পাকিস্তান ডাবল গেম খেলছে, মুখে মুখে বলছে আমরা ইরানের পন্থী, ইরানকে আমরা সাপোর্ট করছি, আর ভেতর থেকে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে আমেরিকার সব প্লেন গুলো উড়ে যাচ্ছে, খবরগুলো এসছে। পাশে আফগানিস্তান, এখানে আবার শিয়া সুন্নির ব্যাপার আছে, আফগানিস্তান সুন্নি মুসলমান, আফগানিস্তান পাকিস্তানের এই সংঘাতে এই মুহূর্তে এই সংঘাত চলছে, এই মুহূর্তে এর মধ্যে আবার আফগানিস্তান পাকিস্তান সংঘাত চলছে। ফলে ইরানকে সরাসরি কোনো ল্যান্ড রুট দিয়ে, সি রুট দিয়ে, এয়ার রুট দিয়ে, প্লেনে করে কোনো পৌঁছাতে পারা যাচ্ছে না। ফলে এই হারে যদি চলে বম্বিং যেভাবে চলছে, 4-5 দিন পরে ওদের তো মিসাইল তৈরি করা বন্ধ হয়ে যাবে, ফেলতেও পারবে। ওকে, আপনি বলছেন বেশি দিন ইরান টিকে থাকার সম্ভাবনা, দেবাশবাবু আপনার কি মনে হয় কতদিন এই টিকে থাকার লড়াইটা এই মুহূর্তে? দেখুন, যুদ্ধ যখন একটা শুরু হয়েছে,
ইরান শেষ পর্যন্ত চেষ্টা করবে। যদি ইরান যদি মানে সারেন্ডার করতো তাহলে আগেই করতে পারতো, যখন খামেনিকে যখন ওয়াইপ আউট করে দিল, কিন্তু করেনি, পাল্টা মার দিয়েছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্ক রুবিও, যে আমেরিকার বিদেশ মন্ত্রী, ওরা কিন্তু বলেছেন যে যুদ্ধ 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহ হতে পারে, হয়তো এর থেকে বেশিও হতে পারে। এটা কিন্তু একটা আগাম পূর্বাভাস দিয়ে রেখেছে। উল্টো দিক থেকে বলতে গেলে দেখুন যেভাবে বোম্বিং হচ্ছে, যেটা অভিজিৎ বাবু বললেন, ইরানের পুরো এয়ার ডিফেন্স কিন্তু ধ্বংস হয়ে গেছে। ইরানের এয়ার ডিফেন্স পুরো ধ্বংস হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখছি যে টানেলের ভেতর দিয়ে নাকি ইরানের সেই হেভি লোডের ট্রাক ফাক চলছে। এগুলো অনেকেই বলছে, অনেক বিশেষজ্ঞরা বলছে এগুলো প্রপাগান্ডা ভিডিও। তো যুদ্ধ দেখুন, আমেরিকা এটা চেষ্টা করবে তাড়াতাড়ি, কারণ যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, আমেরিকা এটা খুব ভালো করে বুঝতে পারছে রাশিয়াকে দিয়ে, যে রাশিয়া যে এই ইউক্রেনের সাথে যুদ্ধটা যে দীর্ঘস্থায়ী করছে, এতে কিন্তু রাশিয়ার অর্থনৈতিক পঙ্গু হয়ে যাচ্ছে, পুরো পঙ্গু হয়ে যাচ্ছে। আমেরিকা শক্তি মানে সবচেয়ে ধনী রাষ্ট্র, আমেরিকা সেই ভুলে যাবে না, কারণ আলটিমেটলি যুদ্ধে যদি ওরা এনগেজড হয়ে থাকে, ব্যবসা করবে কি করে? তার দেশের জিনিসপত্রের দাম বাড়বে, তার অর্থনৈতিকভাবে তার ইয়ে থাকবে, কারণ এখন প্রতিদিন এখানেই তো বলা হয় যে চীন মিন্স অনলি বিজনেস। তাহলে এখন কি চীন এখানে ইরানকে বা ব্যাকএন্ড সাপোর্ট করে আমেরিকাকে অনেকটা ব্যস্ত রাখবে? অপারেশন সিন্দুরের সময় চীন প্রমাণ করে দিয়েছে যে চীন কারোর জন্য নয়। হ্যাঁ, ঠিক। পাকিস্তানের পাশেও দাঁড়ায়নি, স্যাটেলাইট সার্ভেলেন্সে শেয়ার করেছে, হয়তো এগুলো করেছে, চীন সরাসরি আসবে না। আর অপারেশন সিন্দুরে চীনের অস্ত্রের কার্যকারিতা আমরা সবাই জানি। PL-15 যে ওদের সবচেয়ে মানে হাকডাকওয়ালা খুব মানে ক্রুইজ মিসাইল ছিল, MQ-9 ছিল, এগুলো একদম ইনটেক্ট এসে আপনার হরিয়ানার বিভিন্ন ইয়েতে এগুলো পড়েছে, এবং এটা আবার আমরা আবার রি-ইঞ্জিনিয়ারিং করেছি। এটা কি চীনকে নিয়ে? চীন এখন দেখুন, চীন ব্যবসা বোঝে, আমেরিকাও ব্যবসা বোঝে। শুধুমাত্র চীন ব্যবসা বোঝে তাই না, আমেরিকা সামরিক ভাবে ব্যস্ত থাকছে। তো এখন সে জায়গায় বলছি যে চীন কি শুধু ব্যবসা করে, মানে ইরানকে ওয়েপন দিয়ে শুধু ব্যবসা করে? চীন কেন পারবে না? আমেরিকাকে ব্যস্ত রাখবে কিনা? চীনের থেকে অস্ত্রনীত ইরান, ইরান যদি ধ্বংস হয়ে যায় এবং ইরান যদি রিজিম চেঞ্জ হয়, যেটা আমেরিকা মূল কথা, যারা এখন মোল্লাতন্ত্র আছে, রিজিম চেঞ্জ হয়ে গেলে অন্য বিষয় হয়ে যাবে। এই জন্য লড়াই চলছে এখন। ফলে চীনের তো বাজারই শেষ। এই চীনের প্রায় 30%, 30% তেল আসে ইরান থেকে, সেটা প্রায় এখন বন্ধের মুখে। এবং চীনের যে বাজার ছিল ইরানের, এই যে বলছিল 25 বছরের চুক্তি, ধ্বংস হয়ে গেলে নতুন যে রিজিম আসবে সেটা আমেরিকাপন্থী হবে, সে চীনপন্থী হবে। দেখুন, যুদ্ধটা কিন্তু অপরিহার্য ছিল না। ওমান মধ্যস্থতা করছিল, মিডিয়েটর ছিল। ওমানের বিদেশ মন্ত্রী, ওনার অ্যাকর্ডিং টু হিম, উনি বলেছিলেন যে ইরানকে যে যে শর্তগুলো, এটা তো এরকম মুখোমুখি আলোচনা হয়নি। ধরুন এরকম হয় যে একটা রুমে আমেরিকান ডেলিগেটস এবং ইসরায়েলি ডেলিগেটস, আরেকটা রুমে হচ্ছে আপনার ইরানিয়ান ডেলিগেটস। এবার যে মিডিয়েটর থাকবে সে এদিকেও। এবার আমেরিকা এবং ইসরায়েল যে যে শর্তগুলো দিয়েছিল ইরানকে, ইরান কিন্তু সবগুলো শর্ত মান্যতা দিয়েছে, মানবে বলেছে, কিন্তু তারপরেও যুদ্ধ হয়েছে। এখানেই মজাটা। তো যুদ্ধটা কেন হচ্ছে? যুদ্ধটা যদি সেরকম দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে আমেরিকা যুদ্ধতে নামতো না। এটা ওয়েল ক্যালকুলেটেড, এবং এটা দিয়ে একটা জিনিস হবে, বিশ্বের তেলের বাজার, বিশ্বের ব্যবসার বাজার, এবং ব্রিক্সের দ্বারা আমেরিকা যেরকম আধিপত্যটার জন্য রিক্যালিব্রেট হবে, মধ্যপ্রাচ্য এটা ব্যালেন্সটাই সরে যাবে। হ্যাঁ, কারণ ব্রিক্স দ্বারা কিন্তু মানে ট্রাম্প আতঙ্কিত। ট্রাম্প কিন্তু তেল নিয়ে তো চিন্তিত না, কিন্তু ব্রিক্স নিয়ে চিন্তিত। যদি ডিডলারাইজেশন হয়ে যায়, আমেরিকার মূল শক্তি হচ্ছে ওর ডলারটা। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হোক বা না হোক, ভারতের এই মুহূর্তে ভারত যে কৌশল নিয়েছে, ভারত দীর্ঘ সময়, মানে ধরুন এই যে শুধু তেল নয়, 74 দিনের তেল বা বলা হচ্ছে 2 মাসের তেল ছাড়া ভারতে আর কি কি জায়গাতে ভারত এই মুহূর্তে আগে থেকে সতর্ক হয়ে নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? সেটা হলো ছোট্ট সময়, বেশি সময়, যেহেতু ভারত একটা ছোট্ট কোর গ্রুপ তৈরি করেছে, দেখছে যে এটার ফল কি হয়।
ভারতের যেটা দুটো জিনিস, একটা হলো হিউম্যান রিসোর্স, যারা আছে বাইরে কাজ করতে তাদের কোনো অসুবিধা না হয়, দ্বিতীয়ত এক্সপোর্ট ইম্পোর্ট সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং তৃতীয়ত খুবই গুরুত্বপূর্ণ ওমান সাগর আরব সাগর খুবই কাছাকাছি। আজকে না কালকে দেখলাম ইরানের একটা জাহাজ শ্রীলঙ্কার উপকূলে ধ্বংস হয়ে গেছে, সে ভারত মহাসাগরে। ফলে এই যুদ্ধের এফেক্ট যাতে ভারতের দিকে না আসে এটা খুব গুরুত্বপূর্ণ, ভারতের নজর রাখছে। এটা হলো ভারতের 3টে প্রাথমিক কাজ। দেখুন, ভারতের কাছে এক্ষুনি যেটা আজকের সংবাদে হচ্ছে যে পাকিস্তান সরাসরি ইরানকে হুমকি দিয়েছে, কারণ পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে সৌদি আরবকে আক্রমণ করা আর পাকিস্তানকে আক্রমণ করার সমান। সৌদি আরবকে আক্রমণ করলে পাকিস্তান যাবে, পাকিস্তানকে আক্রমণ করলে সৌদি আরব আসবে। যেহেতু রিয়াদে আক্রমণ হয়েছে, সেহেতু পাকিস্তান বলেছে, ইরানকে সতর্ক করেছে এবং ইরানের বিরুদ্ধে ওরা যাবে সেটা বলেছে। এবং শোনা যাচ্ছে যে কিছু পাকিস্তানি সেনাও অলরেডি সৌদি আরবে গেছে। এখন বিষয়টি হচ্ছে ভারতের জন্য যেটা চিন্তাজনক, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করাটা। পাকিস্তান এবং সৌদি আরব যদি এই সুযোগে, কারণ পাকিস্তান সুযোগ সন্ধানী, পাকিস্তান যদি এখন সৌদি আরবের সাথে এই অক্ষ তৈরি করে ইরানের কে আক্রমণ করে, এবং অলরেডি আমেরিকা পাকিস্তানের এয়ারবেস তৈরি করে B-2 বোম্বার ওখান থেকে মনে ইউজ করেছে বা করবে, এরকম একটা ব্যাপার। আর পাকিস্তানের মাটি যদি আমেরিকা ব্যবহার করে, সেটা আমরা আগে আফগানিস্তানে দেখেছি বা পাকিস্তানে দেখেছি, এখানে আর্থিক সাহায্য আসবে। আর্থিক সাহায্য যত আসবে পাকিস্তান, তত বাদরামিটা ওরা বেশি করবে ভারতের সাথে। সেটা কিন্তু ভারতবর্ষের একটা চিন্তার কারণ। আর এদিকে যদি পাকিস্তান এরকম করবে, তার সাথে দোষর হচ্ছে বাংলাদেশ, সেও হয়তো নাচানাচি করবে। এটা একটা আঞ্চলিক স্থিতিশীলতাটা কিন্তু এটা বিশাল একটা প্রশ্নের মুখে পড়বে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের যে বিষয় নিয়ে আমরা চিন্তিত, যেই তেলের কথা আমরা বলছি, ভারতবর্ষের মতো দেশ এতদিনের মজুদ থাকা সত্ত্বেও যখন আমরা চিন্তা করছি যে এই মধ্যপ্রাচ্য থেকে এই তেল যদি আসা বন্ধ হয়ে যায়, হরমুজ প্রণালী যদি যেভাবে এই মুহূর্তে হরমুজ প্রণালীকে আটকে রাখা হচ্ছে, সেটার এফেক্ট কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানও কিন্তু বিরাট আকারে পড়বে। এখানে কথা বলি, ইরানের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ 10 থেকে 12টা 15টা, গতকাল পর্যন্ত আমেরিকা 11টাকে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার কাছে, ইরানের কাছে এখন নৌবাহিনী প্রায় পুরোপুরি ধ্বংস। কিছু স্পিড বোট আছে, কয়েকশো স্পিড বোট রাত্রে ওদের কাছে সুইসাইড আঘাত করতে পারে। হ্যাঁ, ওদের কিন্তু বিমান বাহিনী প্রায় শেষ, নৌবাহিনী প্রায় শেষ। এখন ইরান কিন্তু কোন একটা হোমোজিনিয়াস কান্ট্রি না। এখন 60% পারস্যের লোক, তার এখানে আজেরি আছে, বালুচি আছে, কুর্দ আছে, এদেরকে দিয়ে কিন্তু লাগাতে পারে। ইরানের নেই, কিন্তু অন্য কোন দেশ এগিয়ে আসে কিনা বা ব্যাকডোর সাহায্য করে কিনা, যেভাবে ইউক্রেনকে করা হয়েছে, সেটা এখন সময় বলবে। সেটা অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য আজ। আদর্শবাবু আপনাকে ধন্যবাদ, অজিতবাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতি, ইসরায়েল ও ইরানকে ঘিরে বাড়তে থাকা সংঘাত এবং আমেরিকার সম্পৃক্ততা নিশ্চয়ই ভারতের জন্য উদ্বেগের কারণ। জ্বালানি নিরাপত্তা, প্রবাসী ভারতীয়দের সুরক্ষা, আর্থিক স্থিতিশীলতা ও কূটনৈতিক ভারসাম্য সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ কিন্তু স্পষ্ট। তবে অতীত অভিজ্ঞতা বলছে, সংকটকালে ভারত সরকার ধৈর্য, কৌশল ও বাস্তববাদী পররাষ্ট্রনীতির মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করেছে। জ্বালানি সরবরাহের বিকল্প উৎস খোঁজা, প্রয়োজন হলে প্রবাসীদের নিরাপদে ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক মঞ্চে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা আগেই প্রমাণ হয়েছে। এই আস্থাই এখন সবচেয়ে বড় শক্তি, যে কোনো বৈশ্বিক অস্থিরতার মাঝেও ভারতের নীতি নির্ধারকরা দেশের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ নেবেন। সঙ্গে থাকুন ও দেশ দুনিয়া সব নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।